সম্প্রতি চরকিতে চলে এলো ৩ পর্ব বিশিষ্ট হরর ওয়েব সিরিজ আধুনিক বাংলা হোটেলের তৃতীয় ও শেষ পর্ব হাঁসের সালুন। আগের উপাদেয় দুটি পর্ব বোয়াল মাছের ঝোল এবং খাসির পায়ার পর এই হাঁসের সালুন পাতে কেমন লাগবে খেতে চলুন চেখে দেখা যাক। তবে একটা হিন্টস দিয়ে রাখি, আপনারা যারা ইগলসের বিখ্যাত হোটেল ক্যালিফোর্নিয়া গানটা শুনেছেন তারা কিন্তু এই গল্পের শেষটা ভালোই রিলেট করতে পারবেন। শুরুতেই আমরা একজন মাঝিকে কয়েক ক্রেট ট্যাংরা মাছ ধরে নৌকা বাইতে বাইতে আসতে দেখি। লোকটার নাম মুক্তার মাঝি। ইদানিং স্থানীয় চেয়ারম্যানের আশকারায় গ্রামের নদীর মাছ ধরা সেই কন্ট্রোল করছে। ক্ষমতা যখন বাড়ে তখন মানুষের শত্রুও বাড়তে থাকে। নদীর পাড়ে আসার পর হঠাৎ করে কেউ যেন তার নাম ধরে ডাকতে থাকে, মুক্তার ভাই, ও মুক্তার ভাই। মুক্তার মাঝি আশেপাশে কাউকে না দেখে বেশ ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি মাছগুলো নিয়ে সে চলে যাবে। এই মুহূর্তে কোত্থেকে যেন হাজির হলো অদ্ভুত দর্শন এক লোক। মাথায় বড় বড় চুল, গায়ে লাল রঙের একটা কোট পরা। লোকটা মুক্তার মাঝিকে বাজারে ট্যাংরা মাছের কেজি কত জিজ্ঞেস করেই গলায় ফাঁস পরিয়ে দেয়। তারপর সেই রশি গাছে ঝুলিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মাঝিকে। লোকটির অসুরিক শক্তির সাথে মাঝি পেরে ওঠে না। চলে যাবার আগে মৃত লাশকে নিজের পরিচয় দিয়ে যায় লোকটি। লোকটির নাম মোজাফফর গায়েন। সবাই তাকে মজু বলে ডাকে। নামে গায়েন হলেও তার পেশা কিন্তু আলাদা। টাকার বিনিময়ে মানুষ খুন করে থাকেন তিনি। পরদিন গ্রামের সবাই মুক্তার মাঝির লাশ আবিষ্কার করে। সবাই ধরে নেয় কোনো এক অজানা কারণে সে হয়তো আত্মহত্যা করেছে। কাজটা সুন্দরভাবে শেষ হবার পর বাকি টাকা জায়গা মতো পাঠিয়ে দেওয়ার জন্য ফোন করে মজু। এটা ছিল তার ৪৩ নম্বর মার্ডার। সাথে সাথেই ৪৪ নম্বরেরও অফার চলে আসে তার কাছে, তবে সেটা পাশের গ্রাম রসুলপুরে। মোজাফফরের নীতি হলো, যেই গ্রামে সে খুন করে সেই গ্রামের হাঁসের মাংস আর চালের রুটি না খেয়ে সে যায় না। খুন করার পর দুটো খাবার তার ভীষণ প্রিয়। একটা তো এই হাঁসের মাংস, আর একটা কি সেটা আমরা একটু পরেই দেখতে পাবো। তো মোজাফফর হাঁসের মাংসের খোঁজে বেরিয়ে পড়ল। হঠাৎ এক জায়গায় এক সুন্দরী মেয়েকে দেখতে পায়। মেয়েটি কাপড় নাড়তে নাড়তে গান গাচ্ছিল। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে মার পেলেম না, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তো মেয়েটি নিজের মনে গান করছিল আর পেছন থেকে মোজাফফর চুপি চুপি তাকে দেখছিল। হঠাৎ পিছনে ফিরে মেয়েটি মোজাফফরকে দেখে চমকে যায়। সেই মুহূর্তে মেয়েটির মাও সেখানে চলে আসে। আমরা জানতে পারি মেয়েটির নাম হলো পুষ্প। মোজাফফরের পরিচয় জানতে চাইলে সে বলে সে একজন শিকারী। গ্রামে গ্রামে ঘুরে ঘুঘু পাখি শিকার করাই তার কাজ। তবে বংশগতভাবে তারা গায়েন পরিবার, তাই পুষ্পের অসাধারণ মিষ্টি গানের গলা তার নজরে পড়ে গেছে। শহরে তার পরিচিত অনেক বড় শিল্পী আছে, তাদের কাছে পুষ্পের গান শোনাতে পারলে এই বৃদ্ধ মহিলার ভাগ্য ঘুরে যাবে। তবে পুষ্পের মা মোজাফফরের এই সমস্ত মিষ্টি কথায় ভুল ছিল না এবং তাকে চলে যেতে বলেছিল। তবে মোজাফফর খুব ভালো করেই জানে কোন দেবীকে কি ভোগ দিয়ে তুষ্ট করতে হয়। পকেট থেকে এক তারা ১০০০ টাকার নোট বের করে পুষ্পের মাকে বলে সে ঘুঘু শিকারটা সে করে মূলত শখে। তার বাবা ৩০০ বিঘা জমি রেখে গেছে, তার কোনো কাজ না করলেও চলে। টাকার বান্ডিল দেখে পুষ্পের মা গলে যায়। মোজাফফর জানায় সে ঘুঘু পাখি শিকার করে আজ রাতে এখানে খাবে। হাঁসের মাংস আর চালের রুটি রান্না করতে বলে যায় সে। কেনাকাটা করার জন্য কিছু টাকাও দিয়ে যায় বৃদ্ধা মহিলাকে। তিনি বাজার করে বেশ মজা করে রাঁধতে থাকেন হাঁসের মাংস। কিন্তু ব্যাপারটাতে তার মেয়ে পুষ্প কিছুটা রেগে যায়। চেনা নেই জানা নেই একজন মানুষের টাকার বান্ডিল দেখে তাকে ঘরে রেঁধে খাওয়াতে হবে। তবে পুষ্পের মা বলে আর কিছু হোক না হোক এই সুযোগে তাদের পাতে তো ভালো মন্দ কিছু পড়ছে। শেষ কবে তারা মাংস খেয়েছে মনে করতে পারে না সে। আর যদি সত্যি পুষ্পকে ঢাকায় নিয়ে গিয়ে গায়িকা বানিয়ে দিতে পারে তাহলে তো সোনায় সোহাগা। এর মধ্যে রাত হয়ে যায়। মোজাফফর খেতে চলে আসে পুষ্পদের বাড়িতে। আরাম করে খায় সুস্বাদু হাঁসের মাংস ভুনা আর চালের রুটি। খেয়ে রান্নার খুব প্রশংসাও করে সে। গ্রামগঞ্জে একটা কথা আছে, বসতে দিলে খেতে চায়, খেতে দিলে শুতে চায়। মোজাফফর খাওয়া দাওয়ার পর সেই রাতটা পুষ্পদের বাড়িতে থেকে যেতে চায়। তবে তার জন্য আলাদা কোনো রুমের ব্যবস্থা করা লাগবে না, একটা বালিশ দিলেই হবে। উঠানে সে আরাম করে ঘুমিয়ে নিতে পারবে। পুষ্পের মা একটু গড়িমসি করলেও পরে রাজি হয়ে যায়। মুসাফির মানুষ, এই গ্রামে কোনো হোটেলও নেই যে সেখানে সে পাঠিয়ে দেবে। তো কথা মতো উঠানেই ঘুমিয়ে যায় মোজাফফর। মাঝ রাতে ঘুম থেকে উঠেছে একটা সিগারেট ধরায়। মনে আছে আগে বলেছিলাম খুন করার পর মোজাফফরের দুইটা জিনিস খাওয়ার খুব ইচ্ছা করে,
একটা তো হাঁসের মাংস দিয়ে চালের রুটি, আর একটা হলো নারী শরীর। সিগারেটটা শেষ করে এক লাথি দিয়ে পুষ্পদের দরজা ভেঙে ঢুকে পড়ে মোজাফফর। পুষ্পের মাকে মেরে ফেলে, পুষ্পকে ধর্ষণ করে সে। পুষ্প আকতি মিনতি করে জানায় মোজাফফরের কথা সে কাউকে বলবে না। তারপরও যাবার আগে তাকে ঘাড় মোটকে হত্যা করে সে। কাজ শেষে ঘেমে ঘর থেকে বের হয়ে রসুলপুরের উদ্দেশ্যে রওনা করে, নতুন শিকার ধরার উদ্দেশ্যে। এই এলাকায় খুন করাও শেষ, আবার রাজহাঁসও খাওয়া শেষ, কাজেই এখানে আর থাকা চলে না। রসুলপুর গ্রামে তাকে হত্যা করতে হবে এলাকার চেয়ারম্যান পদপ্রার্থী জব্বার মিয়াকে। আগের বারের মতো এত সহজ শিকার না কিন্তু ইনি। নিজের এক শাগরেদকে দিয়ে একটা পিস্তল আর মোটরসাইকেল আনায় মোজাফফর। সেই সাথে আগের লুঙ্গিটাও চেঞ্জ করে একটা প্যান্ট পরে নেয় সে। মোজাফফর জব্বার মিয়ার উপর নজর রাখা শুরু করে। সামনে নির্বাচনে জব্বার মিয়া চেয়ারম্যান পদে দাঁড়িয়েছে সিংহ মার্কা নিয়ে। লোকটা অবশ্য তেমন একটা সুবিধার না। তার নিজের ক্যাডার বাহিনী আছে, আবার মাঝে মাঝেই আজে বাজে মেয়েদের সাথে কথা বলার জন্য আড়ালে চলে যান তিনি। মোজাফফর বাইক নিয়েই তার মিছিল বহরের সাথে চলতে থাকে। রাত্রে এক স্কুলের মাঠে জনসভায় যায় জব্বার মিয়া। জনসভা চলাকালীন সময়ে তিনি আস্তে করে নিজের 2 জন বডিগার্ড নিয়ে স্কুলের ওয়াশরুমে যান প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য। বক্তৃতা দেওয়ার আগে তার অভ্যাস গাজায় 2 টান দেয়া, তাই গার্ডগুলো বাইরে বসে গাজা বানাচ্ছিল তার জন্য। আর সেই সুযোগে মোজাফফর সিংহের মুখোশ করে ওয়াশরুমে ঢুকে যায় এবং জব্বার মিয়াকে পিস্তল দিয়ে গুলি করে পরপারে পাঠিয়ে দেয়। বাইরে মাইকের শব্দে অবশ্য সেই গুলির শব্দ ঢাকা পড়ে যায়। তবে জব্বারের দেরি দেখে তার গার্ডরা ওয়াশরুমে ঢুকে তার মৃতদেহ দেখতে পায়, আর মোজাফফরকে সেখান থেকে পালাতে দেখে 2-এ 2-এ 4 মিলিয়ে নেয়। তারা মোজাফফরের পেছনে বাইক নিয়ে ধাওয়া করে। বাইক নিয়ে পালাচ্ছে মোজাফফর, পেছন থেকে ধেয়ে আসছে গুলি। এত কঠিন পরিস্থিতিতে অবশ্য আগে কখনো পড়েনি সে। এক পর্যায়ে অন্ধকারে পালিয়ে যেতে সক্ষম হয় সে। হঠাৎ করেই যেন তার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে। গত রাতে এমনিতেই ঘুম হয়নি, তার উপর আজকের এই দৌড়ানি। হঠাৎ পথে সে একটা হোটেল দেখতে পায়। হোটেলটার নাম আধুনিক বাংলা বোর্ডিং। বোর্ডিং হলো এমন এক ধরনের হোটেল যেখানে মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা থাকে। বোর্ডিংয়ে 1 রাত যেমন থাকা যায়, তেমনি মাসকাবাড়ি ব্যবস্থাও থাকে। সেই বোর্ডিংয়ে 1 রাতের জন্য একটা রুম নেয় মোজাফফর। তবে বোর্ডিংয়ের ম্যানেজারটা বড়ই অদ্ভুত ধরনের। তার নাম হলো মউত। নাম শুনে আপনার মতোই চমকে গিয়েছিল মোজাফফর। আসলে তার পুরো নাম মোজেদুদ্দিন তালুকদার, সংক্ষেপে মউত। মউত শব্দের কিন্তু আরেকটা অর্থ আছে, সেটা হলো মৃত্যু। মোজাফফরকে দেয়া হয় 217 নম্বর রুম। এই হোটেলের পরিবেশ বড়ই অদ্ভুত। তারপরও মোজাফফরের লুকিয়ে থাকা নিয়ে কথা। কোনো রকমে বালিশে মাথা গুজে ঘুমানোর চেষ্টা করে সে, কিন্তু মাঝরাতে হঠাৎই তার দরজায় নক করে মউত। বেশ বিরক্তি নিয়ে পিস্তলটা হাতে নিয়ে মোজাফফর দরজা খুলে। মউত আসলে তাকে ডাকতে এসেছে, কারণ প্রতি বৃহস্পতিবার রাতে এই হোটেলে বিশাল জলসা হয়। সেই জলসায় এমন আয়োজন থাকে যা সাধারণ মানুষ কখনো চোখেও দেখেনি। আর সবচেয়ে বড় কথা, জলসাটি বোর্ডিংয়ের মেম্বারদের জন্য সম্পূর্ণ ফ্রি। লোভে পড়ে জলসা ঘরে যায় মোজাফফর। সে এক অদ্ভুত রঙিন জগৎ। সারা ঘর জুড়ে পার্টি চলছে। নর নারী সবাই মুখে হাফ মাস্ক পরে উপভোগ করছে সেই অনুষ্ঠান। সাথে আছে আধো নিভু রঙিন আলোর নিচে লাইভ মিউজিক। হঠাৎ মোজাফফরের সামনে চলে এলো দামি বিদেশি মদ, যেন সেই পিঙ্ক শ্যাম্পেইন অন আইস। এত ভালো জিনিস মজু জীবনেও কোনোদিন খায়নি। খেতে খেতে হঠাৎ শুনতে পায় সেই গানটা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। আরেকটু পরে সে বুঝতে পারে এই গলাটা তো তার চেনা। এ তো সেই পুষ্প যাকে সে নষ্ট করে খুন করে এসেছে রসুলপুরে আসার আগে। ধীরে ধীরে গায়িকা মেয়েটির দিকে যেতে থাকে মোজাফফর। সে কাছে যেতেই নিজের মাস্ক খুলে ফেলে সে। এ তো সত্যিই পুষ্প। ভয় পেয়ে পিছিয়ে যায় মোজাফফর। তবে পেছনে তার পথ আটকায় জব্বার মিয়া। অন্য দিক থেকে ধেয়ে আসে সেই মুক্তার মাঝি। হঠাৎ মোজাফফর খেয়াল করে এই জলসা ঘরে থাকা প্রতিটা মানুষকে সে হত্যা করেছে বিভিন্ন সময়ে। তীব্র ভয় জেঁকে বসে মোজাফফরের মনে। দৌড়ে পালায় সে। রুম থেকে নিজের ব্যাগ নিয়ে বের হতে যায়, কিন্তু বের হতে গিয়ে দেখে সদর দরজা বন্ধ। আর সেই সাথে হোটেলের নাইটম্যান মউত একটা সাইনবোর্ড দেখিয়ে দেয় তাকে, এখানে ঢোকা যায়, বের হওয়া যায় না। ঠিক যেন হোটেল ক্যালিফোর্নিয়ার গানের শেষ দুটো লাইন, ইউ ক্যান চেক আউট এনি টাইম ইউ লাইক বাট ইউ ক্যান নেভার লিভ। মোজাফফর পিস্তল বের করে, কিন্তু খেয়াল করে দেখে এই সবই আসলে ভ্রান্তি। ওর হাতে কোনো পিস্তল নেই। আসলে মোজাফফর যখন জব্বার মিয়াকে খুন করে পালাচ্ছিল, তখন তার পেটে একটা গুলি লেগেছিল। সে কারণেই তার চোখ হঠাৎ ঝাপসা হয়ে যায়। আর এখানে আসার ঠিক আগ মুহূর্তে সেই গুলির আঘাতেই মারা যায় সে।
এই হোটেলটা আসলে এই জাগতিক পৃথিবীর কিছু নয়। মৃত্যুর পর মোজাফফরের আত্মা চিরদিনের জন্য বন্দী হয়ে যায় এই বোর্ডিংয়ের 4 দেয়ালের মাঝে, আর তাকে শাস্তি দেওয়ার জন্য সেখানে হাজির হয় এতদিন ধরে যাদের হক সে নষ্ট করেছে, যাদেরকে হত্যা করেছে সে, তারা। এই পরিস্থিতিতে তার সারা জীবনের প্রিয় হাঁসের সালুনও যেন বিষের মতো মনে হয় মোজাফফরের কাছে। সকালবেলা পুলিশ মৃত অবস্থায় মোজাফফরকে খুঁজে পায়, কিন্তু কোথায় সেই আধুনিক বাংলা বোর্ডিং? পুরোটাই যেন এক পুরাতন জরাজীর্ণ ধসে পড়া বাড়ি ছাড়া আর কিছুই নয়। আসলে এই বোর্ডিংটা পরকালের জীবনের প্রতিভূ। এখানে একবার প্রবেশ করলে এখান থেকে আর বের হওয়ার কোনো উপায়ই নেই। পাপ করতে করতে আমরা মানসিকভাবে সেই পাপের ঘরে বন্দী হয়ে পড়ি ধীরে ধীরে। আমরা যদি কোনো পাপ করি, মনে করি পৃথিবীতে কোনো রকমে সেই পাপটা ধামাচাপা দিতে পারলেই যেন বেঁচে গেলাম। কিন্তু প্রকৃত সত্য হলো, আমাদের পাপ কখনো আমাদের ছেড়ে যায় না, বিশেষ করে অন্যের অধিকার নষ্ট করার পাপগুলো। এই পাপ পরকালে বরঞ্চ আরও কয়েক গুণ বড় আকারে আমাদের আমলনামার উপর চেপে বসে। তাই আমাদের সকলের উচিত পৃথিবীতে নিজেদের পাপের ব্যাপারে সচেতন হওয়া এবং তওবা করে সত্যের পথে ফিরে আসা। মনে রাখবেন, পৃথিবীর শাস্তির চেয়ে পরকালের শাস্তি লক্ষ গুণ বেশি কঠিন। এই হাঁসের সালুনের মধ্য দিয়েই চরকির আধুনিক বাংলা হোটেলের 3 কোর্সের উপাদেয় ভূতের গল্পের পরিবেশনা শেষ হলো। যারা আগের 2 পর্ব বোয়াল মাছের ঝোল এবং খাসির পায়া দেখেননি, তারা আমাদের চ্যানেল থেকে এই 2 পর্বের এক্সপ্লেনেশন ভিডিও দেখে আসতে পারেন। আশা করি ভালো লাগবে। আধুনিক বাংলা হোটেল সিরিজটা যেমন 3 পর্বের ছিল, আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে আপনিও 3টি কাজ করে দিন। সেটা হলো, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন, এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আশা করি এই 3টি কাজ করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য, সুখী এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। বিদায়।